সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো যে তোমাদের ষান্মাসিক সামাজিক মূল্যায়নের প্রশ্নের নির্দেশিকা প্রদান করা হয়েছে। তো দেখো, বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী শিক্ষার্থী নির্দেশনা। তো ফার্স্টে আমরা এখানে কি লেখা আছে সেগুলো পড়বো এবং তারপরে একটা একটা করে এর যে কাজের উত্তর সেটা আমরা দেখে নিব। দেখো, বলা হয়েছে মূল্যায়ন প্রজেক্টের নাম পরিবার ও সমাজে আমার ভূমিকা। বলা হয়েছে পরিবার ও সমাজে আমার ভূমিকা শীর্ষক এই প্রজেক্টটিতে আমরা তিনটি কাজ ধারাবাহিকভাবে করব। প্রথমে আমরা নিজ ও পরিবারের সদস্যদের আত্মপরিচয় এবং আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য খুঁজে খাতায় লিখব। এরপর পরিবারে আমাদের অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখব। দ্বিতীয় কাজটি আমরা জোড়াই করব। সেখানে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে সহপাঠীর সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে নববর্ষ উদযাপন বিষয়ক তথ্য সংগ্রহ করে একটি প্রতিবেদন লিখব। সর্বশেষে নিজ এলাকার মানুষের জন্য নিঃস্বার্থ একটি কাজ করার কর্ম পরিকল্পনা করব। তো ফার্স্ট আমি তোমাদেরকে বলতে চাই, আমি তোমাদেরকে প্রতিবেদনের মাঝখানে যেটুকু লিখতে হবে সেটুকু আমি তোমাদেরকে দিয়ে দিব, আর প্রতিবেদনের উপরে এবং নিচের অংশে যেটুকু লিখতে হবে সেটুকু আমি তোমাদের একটা ধারাবাহিকভাবে একটা থিম তোমাদেরকে দেখিয়ে দিব। তো চলো, প্রথম যে একটা বলা হয়েছে যে চলো একে অপরের পরিবারের সম্পর্কে জানি। নিজেও কাজ, এখানে বলা আছে নিজের পরিবার, আর একটা বলা হয়েছে সহপাঠীর পরিবার। তো এক কথা আমি বলি দিই, দেখো প্রথম বলা হয়েছে নিজের পরিবার সম্পর্কে জানি। তো চলো প্রথম আমরা নিজের পরিবার যেটা আছে সেটা সম্পর্কে জানবো, নিজের পরিবারের আচরণিক সম্পর্কে জানবো, আর সহপাঠীর পরিবার সম্পর্কে জানবো, তার যে আচরণিক প্যাটার্ন সেটা সম্পর্কে জানবো। চলো আমরা এক নজরে এর উত্তরটা দেখে আসি, অর্থাৎ এই খ এই পর্যন্ত উত্তরটা আমরা দেখে আসি। তো সবাই লক্ষ্য রাখো, এখানে দিয়েছি চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি। দেখো প্রথমে দেখো নিজের পরিবার, ছক নম্বর 1 আমার পরিবারের তথ্য। এখন খেয়াল করো, আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়। তো দেখো প্রথম দেখেছি ভৌগোলিক প্রেক্ষাপট। আমার পরিবার ঢাকা শহরে বসবাস করে, আমাদের আদি নিবাস কুমিল্লা জেলার একটি গ্রামে। দেখো সামাজিক প্রেক্ষাপট, আমরা একটি মধ্যবিত্ত পরিবার, আমার বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং মা একজন গৃহিণী। আমাদের পরিবারের সদস্যরা পরস্পরের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে চলেন। এবার দেখো সাংস্কৃতিক প্রেক্ষাপট, আমাদের পরিবারে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য গুরুত্ব পায়। আমরা বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করি, যেমন পয়লা বৈশাখ, ঈদ, দুর্গা পূজা ইত্যাদি। আমাদের পরিবারের সদস্যরা সঙ্গীত, নাচ এবং সাহিত্য চর্চা আগ্রহী। এবং দেখো রাজনৈতিক প্রেক্ষাপট, আমাদের পরিবারের সদস্যরা সাধারণত রাজনীতিতে সরাসরি জড়িত নন, তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং আলোচনা করেন। এবার দেখো বলা হয়েছে আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন। তো খেয়াল করো, আমার বাবা সবসময় পরিবারের সব খেয়াল রাখেন এবং সিদ্ধান্ত গ্রহণের মূল ভূমিকা পালন করেন। আমার মা খুব যত্নশীল এবং পরিবারের সব কাজ দক্ষতার সাথে পরিচালনা করেন। আমরা ভাই বোনেরা একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলি এবং একে অপরকে সাহায্য করি। এই তথ্যগুলো নিজের পরিবারের সম্পর্কে লিখতে সহায়তা করেছে। এবার চলো আমরা দেখে নিব যে সহপাঠীর পরিবারের তথ্য। তো দেখো এবার সহপাঠীর পরিবারের তথ্য সংগ্রহ করতে প্রস্তুত হয়। প্রথমে দেখো দল গঠন ও থিম অনুসারে তথ্য সাজানোর প্রক্রিয়াটি শুরু করার জন্য কিছু পদক্ষেপ নেই। কি কি পদক্ষেপ খেয়াল করো। দল গঠন করা, প্রথমে 4 জন করে একটি দল গঠন করি। প্রতিটি দল নিজের ও সহপাঠীর পরিবারের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করবে। তথ্য সংগ্রহ ও থিম অনুযায়ী সাজানো, দলের সদস্যরা তাদের নিজ পরিবারের ও সহপাঠীর পরিবারের তথ্য নিয়ে আলোচনা করবে এবং থিমের আলোকে সেগুলো সাজাবে। এবার দেখো বলা হয়েছে আমার সহপাঠীর পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের আত্মপরিচয়। দেখো প্রথমে দেওয়া হয়েছে ভৌগোলিক প্রেক্ষাপট। আমার সহপাঠীর পরিবারও ঢাকা শহরে বসবাস করে, তাদের আদি নিবাস খুলনা জেলার একটি শহরে। দেখো সামাজিক প্রেক্ষাপট, আমার সহপাঠীরা একটি মধ্যবিত্ত পরিবার, তার বাবা একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং মা একজন গৃহিণী। আমাদের মতো তাদের পরিবারের সদস্যরা পরস্পরের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে চলেন। এবার দেখো সাংস্কৃতিক প্রেক্ষাপট, আমার সহপাঠীর পরিবারে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য গুরুত্ব পায়। আমরাও বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে, যেমন পয়লা বৈশাখ, দুর্গাপূজা ইত্যাদি। তাদের পরিবারের সদস্যরাও সঙ্গীত, নাচ এবং সাহিত্য চর্চায় আগ্রহী হয়। দেখো এখানে আসলে আমার সহপাঠী হবে।
আসলে এখানে সহপাঠী ও বিভিন্ন ধর্মীয়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো রাজনৈতিক প্রেক্ষাপট। দেখো এখানে বলা হয়েছে আমার সহপাঠীর পরিবারের সদস্যরা সাধারণত রাজনীতিতে সরাসরি জড়িত, দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সর্বদা আলোচনা করেন। এবার দেখো আমার যে সহপাঠী তার আচরণিক প্যাটার্ন, আমার সহপাঠী পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন। তার বাবা সবসময় পরিবারের সব খেয়াল রাখেন এবং সিদ্ধান্ত গ্রহণের মূল ভূমিকা পালন করেন। তার মা খুব যত্নশীল এবং পরিবারের সব কাজ দক্ষতার সাথে পরিচালনা করেন। সে তার পরিবারে একমাত্র সন্তান, অর্থাৎ তার কোনো ভাই বোন নেই। এই তথ্যগুলো আমার সহপাঠীর পরিবারের সম্পর্কে লিখতে সহায়তা করেছে। তো আশা করি আমাদের এই যে খ নম্বর পর্যন্ত প্রশ্নগুলো ছিল সেটা তোমরা খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পেরেছো, বুঝতে পেরেছো। অর্থাৎ এই পর্যন্ত। দেখো এরপরে কি বলা হয়েছে, এগুলো তোমরা সুন্দরভাবে পড়ে ফেলবে। এটাকে বলা হয়েছে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা। তো নিজ পরিবারের কাঠামো বিশ্লেষণ করে পরিবারের আমার অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখি, এই কাজটি আমরা এককভাবে করব। তো চলো আমরা এটাও অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে আসি। দেখো পরিবারের আমার অবস্থান ও ভূমিকা আমি দিয়েছি। আমার পরিবারের কাঠামো বেশ স্বাভাবিক, যেখানে আমার বাবা মা, একজন ভাই এবং আমি রয়েছি। আমাদের পরিবারটি একটি নিউক্লিয়ার পরিবার হিসেবে পরিচিত। আমি পরিবারের ছোট সন্তান, আমার ভাই আমার থেকে বয়সে বড়। আমার পরিবারে আমার ভূমিকা এবং অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়। ছোট সন্তান হিসেবে আমাকে পরিবারের সকলের কাছ থেকে বিশেষ মনোযোগ এবং স্নেহ পাওয়া হয়। যদিও এর মাধ্যমে আমি অনেক সুবিধা পেয়েছি, তবে কিছু দায়িত্ব আমাকে নিতে হয়। এখানে হলো দায়িত্ব ও ভূমিকা। তো লক্ষ্য রাখো, প্রথম, শিক্ষার্থী হিসেবে ভূমিকা। আমার প্রধান দায়িত্ব হলো আমার শিক্ষা এবং অধ্যয়ন। আমার বাবা মা সবসময় আমাকে শিক্ষা এবং জীবনের লক্ষ্য সম্পর্কে সচেতন করে তুলেছেন। পরিবারের সবাই আমার পড়াশোনার ব্যাপারে আগ্রহী এবং সহায়তা করেন। বাড়ির কাজে সহায়তা। পরিবারের ছোট সন্তান হিসেবে বাড়ির বিভিন্ন কাজে সাহায্য করার দায়িত্ব ও আমার উপর বর্তায়। রান্না বান্নায় মাকে সাহায্য করা, ঘরের ছোটখাটো কাজ সম্পন্ন করা এবং ভাইয়ের পড়াশোনায় সহায়তা করা আমার দৈনন্দিন কাজের অংশ। সমাজ এবং সংস্কৃতি। পরিবারের সাংস্কৃতিক এবং সামাজিক নিয়মকানুন পালন করা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎসব এবং পারিবারিক অনুষ্ঠানগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা আমার দায়িত্বের একটি অংশ। সাহায্য এবং সমর্থন। পরিবারের সকল সদস্যদেরকে মানসিকভাবে সমর্থন করা, বিশেষ করে সংকটকালীন সময়ে। ছোট হলেও আমি চেষ্টা করি সকলের পাশে থাকতে এবং সান্ত্বনা প্রদান করতে। এবার দেখো ব্যক্তিগত অবদান। আমার পরিবারের প্রতি আমার অবদান কখনো কখনো ছোট হলেও তা গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সঠিকভাবে দায়িত্ব পালন করার মাধ্যমে আমি পরিবারের একতা এবং সুখ শান্তি বজায় রাখতে সহায়তা করি। আমার পরিবারের প্রতি আমার অবদান কখনো কখনো ছোট হলেও তা গুরুত্বপূর্ণ। সরি, একটা বারবার চলে আসছে, দুইবার চলে আসছে। এবার দেখো এরপরে আমাকে কি বলা হয়েছে, পরে যে কোশ্চেনটা ছিল সেখানে বলা হয়েছে যে নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার, এর পাশে দেখো জোড়া গঠন প্রশ্ন তৈরি করি। এরপর দেখো প্রতিবেদন পাঠ। তো চলো আমরা এক নজরে এর সব অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে আসি। তো খেয়াল করো, আমরা এখানে দিয়েছি নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার। দেখো দিয়েছি নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে কাজ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করি। প্রথম দেখো দিয়েছি জোড়া গঠন ও প্রশ্ন তৈরি। প্রথমে আমরা জোড়ায় বসবো। আমরা একে অপরের পরিবারের নববর্ষ উদযাপন এবং প্রাকৃতিক ও সামাজিক উপাদানের প্রভাব বিষয়ে কিছু প্রশ্ন তৈরি করব। উদাহরণস্বরূপ প্রশ্ন হতে পারে, আপনার পরিবার কিভাবে পয়লা বৈশাখ উদযাপন করেন? কোন কোন প্রাকৃতিক উপাদানগুলো উদযাপনের প্রভাব ফেলে? সামাজিক উপাদানগুলোর কি প্রভাব আছে? তারপর দেখো দ্বিতীয় যে ধাপ, সেখানে বলা হয়েছে সাক্ষাৎকার গ্রহণ। একে অপরের সাক্ষাৎকার নিয়ে উপরোক্ত প্রশ্নের উত্তর সংগ্রহ করব। প্রতি জোড়ার জন্য সর্বমোট 30 মিনিট সময় থাকবে এবং খাতায় উত্তরগুলো লিখে রাখবো। এবার দেখো ধাপ নম্বর 3, প্রতিবেদন পাঠ। পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস সম্পর্কে জানতে হবে। প্রতিবেদনটি পড়ার জন্য 15 মিনিট সময় রাখবো। এবার দেখো প্রতিবেদন থেকে কিছু মূল পয়েন্ট
খেয়াল করো, প্রথম পয়েন্ট নিয়েছি 1956 সালে মুঘল সম্রাট আকবর বাংলা নববর্ষ উদযাপন শুরু করেন। 1556 সালে। তো দেখো 1584 সালে বাংলা সন প্রবর্তন করেন, যা পরে বঙ্গাব্দ নামে পরিচিতি পায়। ফসল উৎপাদনের ঋতুচক্রের সাথে সামঞ্জস্য রেখে ফসলি সন প্রবর্তিত হয়। পাকিস্তান আমলে নববর্ষ উদযাপনের উপর নিষেধাজ্ঞা ছিল। সায়নার প্রতিষ্ঠার মাধ্যমে রমনা বটমিলে বর্ষবরণের প্রচলন শুরু হয়। দেখো ধাপ নম্বর 4, তথ্য উপস্থাপন ও বিশ্লেষণ। প্রাপ্ত তথ্যগুলো বিশ্লেষণ করে খাতায় লিখবো, নিচের দুটি বিষয় বিশ্লেষণ করব। দেখো আমাকে নিচের দুইটা বিষয় বিশ্লেষণ করতে হবে। একটা হলো পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদানের প্রভাব, এইটা, এবং নিচে হলো বলা হয়েছে পয়লা বৈশাখ উদযাপন বাঙালি সংস্কৃতিতে পরিণত হওয়ার পেছনে প্রকৃতি ও সমাজের প্রভাব। এই দুইটার উপর ভিত্তি করে তোমাকে মূলত প্রতিবেদনটা তৈরি করতে হবে। তো চলো আগে ফার্স্ট আমরা প্রতিবেদনের একটা থিম দেখে আসি। তো সবাই খেয়াল করো, প্রতিবেদন থিম অনেকটা এরকম। প্রথম বরাবর প্রধান শিক্ষক, তারপরে যেটা দিয়ে তুমি প্রতিবেদন করতে চাও, অর্থাৎ যেটা দিয়ে শুরু করতে চাও সেটা এখানে থাকবে। প্রশ্নটা, অথবা তুমি এখানে একটা কাজ করতে পারো, বরাবর প্রধান শিক্ষক দিয়ে এখানে তুমি তোমার স্কুলের নাম দিয়ে দিতে পারো, ঠিক আছে, এটুকুর পরিবর্তে। তারপরে যেটা আর কি বিষয় লিখবা, যেটা বিষয় থাকবে সেটা। তারপরে দেখো এখন খেয়াল করো, এখান থেকে মূলত শুরু। দেখো ফেব্রুয়ারি তারিখ, প্রথম এখান থেকে তারিখ দেওয়া হলো, তারপর প্রধান শিক্ষক, তারপরে স্কুল, তারপর দেখো বিষয়, তারপর দেখো মহোদয়, তারপরে এইভাবে তুলে ধরে তারপরে সর্বশেষ প্রতিবেদকের নাম, ঠিকানা, এইগুলো দিয়ে তোমাকে মূলত প্রতিবেদনটা তুলে ধরতে। অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের এই যে ফেব্রুয়ারি এখান থেকে শুরু করে এটাই হলো একটা প্রতিবেদন। তো এইভাবে মূলত প্রতিবেদন লিখতে হবে। চলো আমি এই প্রতিবেদনের মাঝখানে যে অংশটুকু, এরপরে এখানে যে অংশটুকু লিখতে হবে সেই অংশটুকু তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দেখো দুইটাই আমরা বিশ্লেষণ করছি। প্রথম আমি দিয়েছি যে নববর্ষ বাঙালি জাতির জীবনে এক সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। সুপ্রাচীন কাল থেকে বঙ্গ দেশে বাঙালি কৃষিজীবী সম্প্রদায় নানা দেশীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষ পালন করে আসছে। পয়লা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিনে উৎসব মুখর হয়ে ওঠে সারা দেশ। পুরাতন বছরের সমস্ত দুঃখ বিষাদ ধুয়ে মুছে নববর্ষ সবার জন্য বয়ে আনে নতুন সম্ভাবনার আহ্বান। চিরায়ত ঐতিহ্যে গ্রামগঞ্জ শহর বন্দরে মেতে ওঠে আনন্দে। পয়লা বৈশাখ সামাজিক সম্প্রীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই দিনে সবাই মিলে আনন্দ উৎসব করে থাকেন। ধনী দরিদ্র উচ্চ নিম্ন সবার মধ্যে বৈষম্য ভুলে এই উৎসব উদযাপন করা হয়। পয়লা বৈশাখ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারণের একটি গুরুত্বপূর্ণ উপায়। এই দিনে আমরা আমাদের ঐতিহ্যবাহী, অর্থাৎ এই দিনটি আমাদের কাছে হবে আমাদের কাছে ঐতিহ্যবাহী বা বিখ্যাত, এরকম বলতে পারো। তারপর দেখো দিয়েছি, সুতরাং বলা যায় পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূপ্রকৃতি ও সমাজের প্রত্যেকেই সবাই মিলে মিশে পালন করে থাকে। এবার দেখো দ্বিতীয় যে কোশ্চেনটা ছিল, পয়লা বৈশাখ উদযাপন বাঙালি সংস্কৃতিতে পরিণত হওয়ার পেছনের প্রকৃতি ও সমাজের প্রভাব। দেখো এখানে দিয়েছি পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সবাই দিনটি উদযাপন করে থাকেন। পয়লা বৈশাখ শুধু একটি উৎসব নয়, বরং এটি বাঙালি জাতির ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। পয়লা বৈশাখ বছরের প্রথম দিন। এই দিনটি নতুন বছরের সূচনা হিসেবে সবাই মিলে একসাথে পালন করা হয়। প্রাচীনকাল থেকে পয়লা বৈশাখ সামাজিক সম্প্রীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই দিনে সবাই মিলে আনন্দ উৎসব করে থাকেন। ধনী দরিদ্র উচ্চ নিম্ন সবার মধ্যে বৈষম্য ভুলে এই উৎসব উদযাপন করা হয়। এভাবে পয়লা বৈশাখ উদযাপন বাঙালির সংস্কৃতিতে পরিণত হয়। তো আশা করি এখানকার যে উত্তরটা ছিল সেটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই উত্তরের মাধ্যমে কিন্তু আমাদের লক্ষ্য রাখো, আমাদের এই যে প্রশ্নগুলো ছিল, কোশ্চেনগুলো ছিল, সেগুলো কিন্তু আমরা শেষ করে ফেললাম, সাক্ষাৎকার করা সবকিছু শেষ করে ফেললাম। এখন আমাদের সর্বশেষ যে কাজটা বলা হয়েছে, দেখো যদি তোমাদেরকে মূল্যায়ন করতে বলা হয়, সতীর্থ মূল্যায়ন, তো সেক্ষেত্রে বিষয় কিছু জিনিস মাথায় রাখবা, যেগুলো আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি, এগুলো তোমরা জাস্ট একটু মাথায় রাখবা। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত তোমাদের মূল্যায়নের ভিডিও দেওয়া হবে। সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, আর আমাদের ফেসবুক পেজে অবশ্যই যুক্ত হয়ে যাও।